কথা দিয়ে তিনি পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন। বলা যায় এক জীবনের পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন কেবল নান্দনিকভাবে কথা বলা এবং মানুষকে কথা বলতে শেখানোর সাধনায়। তার এই মুগ্ধকর বাম্ময় সত্তার আড়ালে আছে এক দীর্ঘ পাঠ যাত্রা। ভাষার মাস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরে। আজকের অতিথি টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। তুষার ভাই, আপনাকে পড়ার ঘরের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। পড়ার ঘর নামটাও সুন্দর। শুরুতে একটা প্রশ্ন করে জানতে চাই, সেটা হলো আপনি তো কথা বলে অনেক কিছু অর্জন করেছেন, তো এমন কখনো হয়েছে আপনার কথার কারণে আপনি সংকটে পড়েছেন বা বিপদে পড়েছেন? কথার কারণে সংকটে কেউ পড়ে না। আর আমি কথা বলিনি, আসলে আমি কথা বলার সংগঠন তৈরি করেছি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, এবং আমি যে সংগঠনে কাজ করেছি সেখানে ছেলে মেয়েদেরকে বিতর্ক, বক্তৃতা এবং কথা বলার যে চর্চা সেটা শুরু করিয়ে দিয়েছে। আমি রোটার ক্লাব করতাম, সেখানেও আমি বিতর্ক এবং বক্তৃতার চল শুরু করেছিলাম। আমি প্রথম আলো বন্ধুসভায় ছিলাম, সেখানেও আমি কথা বলার চল করেছি। বন্ধুসভা এখন নিয়মিত বিতর্ক আয়োজন করে। আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করেছি, সেখানেও আমরা নিয়মিত বক্তৃতার আয়োজন করি। আমরা যখন আপনার বক্তৃতাগুলো শুনি, আমরা দেখি আপনি রবীন্দ্রনাথের কবিতার কথা বলছেন, আপনি নজরুলকে কোট করছেন। আমরা বুঝতে পারি যে আপনার এই বক্তৃতার পেছনে একজন নিবিষ্ট পাঠক আছেন। সেই পাঠকটার গড়ে উঠলো কীভাবে? আসলে আমি যখন অনেক ছোট, আমি তখন পড়তে শিখে গিয়েছিলাম। আমি পড়তে শিখেছি আমার বয়স 5 হবারও আগে। আমি এই 3-4 বছর বয়স থেকে আমি পত্রিকা পড়তাম। আমার মা খুব একজন ভালো পাঠক, উনি আমাকে পড়তে শিখিয়েছিলেন এবং আমি খুব দ্রুত পড়তে, লিখতে এবং বুঝতে শিখে গিয়েছিলাম। তো সেই কারণে আমার জীবনের প্রথম দিককার সব উপহার বই হতো, কেননা এত ছোট মানুষকে তো কেউ বই কিনে দেয় না, কিন্তু আমি পড়তে জানি শুনলে সবাই আমাকে বই কিনে দিত। তো সেইভাবেই আমার পড়াশোনার চর্চাটা শুরু। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেও লাইব্রেরি ছিল এবং আমাদেরকে পড়তে উৎসাহ দেওয়া হতো। তো এই সব কিছু মিলিয়ে আমার পড়াশোনার চর্চাটা শুরু হয়েছে আসলে অনেক ছোট বয়সে। 5 বছর বয়সে আমার প্রায় 100-2 বই ছিল বাসায়। আমরা অনেকের কাছে শুনি যে ছোটবেলায় বই পড়তাম, এখন আর পড়ি না। আপনি পাঠ অভ্যাসটা ধরে রেখেছেন কীভাবে? ছোটবেলায় বই পড়তেন, এখন আর পড়েন না যারা বলেন, আমি দুঃখের সঙ্গে বলি যে তারা সত্য কথা বলেন না। তারা ছোটবেলায় পড়ার বই ছাড়া কিছু পড়েন নাই এবং সেজন্যই তারা এখনও পড়তে পারেন না। কারণ তাদের কাছে বই ছিল পরীক্ষা দেওয়ার একটা উপকরণ। একটা বই 1 বছরে পড়ে শেষ করেন, সেখান থেকে ভাব সম্প্রসারণ, সারাংশ শেখেন, পরীক্ষা দেন, অনেক নম্বর পান, এবং তারা কখনো সেইভাবে বই কিনে বা বই সংগ্রহ করে পড়েন নাই। আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ছোটবেলায় ইলিশ মাছ খেতাম, এখন আর খাই না। কেউ বলে না। যে ছোটবেলায় কিছু করেছে সে বড়বেলায় সেটা ছেড়ে দেয় না। ফলে যিনি বলবেন আপনাকে যে আমি ছোটবেলায় বই পড়েছি এখন আর পড়ি না, উনি সত্যি কথা বলেন না। এখন যে আপনার যে ব্যস্ত জীবন, সেইখানে বই আপনাকে সঙ্গ দেয় কীরকম? মানুষ যখন তার ব্যস্ততার কথা বলে, এটা হচ্ছে অধিকাংশ মানুষ তার আয় করে এই ব্যস্ততার কথা বলে। যেমন আমরা যখন বলি যে আমরা অনেক ব্যস্ত, অধিকাংশ মানুষই উনি আসলে ওই কাজটা থেকে আয় করেন, কিন্তু ওই যে আয়টা উনি কোথায় ব্যয় করেন? আমি যতটুকু আয় করি আমি বই পড়ার পেছনে কিছুটা ব্যয় করি। তাই বই পড়া তো আমার জীবনের অংশ। এখন ধরেন আমি যদি আয় করতাম এই জন্য যে আমি অনেক পোলাও খেতে চাই, আমি পোলাওর চাল কিনতাম। তো আমি যেহেতু আয় করি শুধু পোলাও খাওয়ার জন্য না, সেই জন্য আমি খানিকটা বই কিনি, তো সেই বইটা আমি পড়ি। আর সময় কোথা থেকে পাই? যে সময়টা আপনি আয় করবেন না সেই সময়টা আপনি ব্যয় করবেন। তো মানুষ অধিকাংশ সময় ব্যয় করে পয়সা, কিন্তু আমার কাছে মনে হয় যে কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করা উচিত। বই পড়া কিংবা কোথাও বেড়াতে যাওয়া কিংবা একটা বাগান করা, এই কাজগুলি যখন আপনি করেন তখন আপনি আসলে আপনার নিজেকে সময় দেন। মানুষ যেই পৃথিবীতে আসে তারা নিজেকে সময় না দিয়ে মরে যায়। এই যে আমরা যখন পড়তে যাই সেখানেও তো হাজার হাজার বই আছে, পছন্দের বিষয় আছে, নির্বাচনের বিষয় আছে। আপনি তো সব ধরনের বই নিশ্চয়ই পড়েন না। আপনি এখন কোন বইগুলো আপনার পছন্দের থাকে? পাঠকের উন্নতি হয়, কিন্তু আমি সব ধরনের বই পড়ি। ভালো ভালো লেখকদেরকে বেছে নিয়ে পড়া। আপনি গল্প উপন্যাস পড়েন? হ্যাঁ, গল্প উপন্যাস পড়ি, কবিতা পড়ি, আমি ভ্রমণ কাহিনী পড়ি, আমি কল্পকাহিনী পড়ি, আমি গবেষণামূলক নিবন্ধ পড়ি। আমি কিছু বিষয় সম্পর্কে বিশেষভাবে পড়াশোনা করি, যেমন একটা হচ্ছে অর্থনীতি, একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে ইতিহাস, একটা হচ্ছে সাহিত্য, এবং এর বাইরে আমি আরও জানার চেষ্টা করি সমসাময়িক এবং পুরনো রাজনীতি। আমার কাছে মনে হয়েছে যে এগুলো সবই একটা আরেকটার সঙ্গে জড়িত, এবং খুব বিশেষভাবে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, এই বিষয়গুলি খুবই মানুষের সঙ্গে জড়িত, সাধারণ মানুষের সাথে। ফলে আমি এই বিষয়গুলি আলাদাভাবে পড়ি। আচ্ছা, এই যে আপনার দীর্ঘ পাঠ, সেই বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত, এই দীর্ঘ পাঠে আপনার
সবচেয়ে প্রিয় বই কোনগুলো? একটা দুইটা বিষয় বলতে আমার হবে না, জন্য আপনি নাম কয়েকটা বলা বইয়ের নাম খুবই বলেন। কঠিন। আপনি যদি আমাকে বলেন যে সবচেয়ে প্রিয় বই, আমি এভাবে বলতে পারবো না। কিন্তু আমার উপরে কিছু কিছু বই অনেক প্রভাব রেখেছিল ছোটবেলায়। যেমন একটা বই রূপকথার বই, মালাকাইটের ঝাঁপি, এটা আমি অনেকবার পড়েছি। জাফর ইকবালের হাতকাটা রবিন এবং দীপু নাম্বার 2 আমি অনেকবার পড়েছি। আমি নুলিয়াছড়ি সোনার পাহাড় শাহরিয়ার কবিরের, এটা আমি অনেকবার পড়েছি। এই বইগুলির মধ্যে এক ধরনের কল্পনা ছিল। রাহাত খানের দিলুর গল্প আমি অনেকবার পড়েছি। কাজী আনোয়ার হোসেনের লেখা বই কুয়াশা আমি সিরিজ, এটা আমি অনেকবার পড়েছি। একটু বড় হয়ে মাসুদ রানা পড়েছি। এই বইগুলির এক ধরনের ইম্প্যাক্ট আছে। আর মাসুদ রানা তো উনি পুরোপুরি নিজে লিখতেন না, পৃথিবীর বিভিন্ন বই থেকে উনি, অনুবাদ ঠিক না, এক ধরনের আত্মীকরণ করতেন। তো সেখানে যেসব অনেক কথা আছে, যে কথাগুলি খুবই, মানে সেখান থেকে অনেক কিছু শেখারও আছে, ভূগোল আছে সেখানে, সেখানে ইতিহাস আছে এই বইগুলির মধ্যে। তো এগুলিও আমি পড়েছি। এর বাইরে যদি আপনি চিন্তা করেন, আমি আমাদের এখানে প্রচলিত যে ধর্মগুলি আছে, যেগুলি অধিকাংশ মানুষ ফলো করেন, আমি সেই বইগুলি প্রায় সবই পড়েছি। আমার নিজের ধর্মের বিষয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি। কারো গদ্য আপনাকে মুগ্ধ করে? যে ধর আমি ইতিহাস পড়ছি, শুধু ইতিহাস না, গদ্য ঘটনা না। যদি আপনি বলেন, আমি যখন থেকে যে ধরনের ভাষা আমি বুঝি, আমি তো টেকচাঁদ ঠাকুরও পড়েছি, আমি বঙ্কিম পড়েছি, শরৎচন্দ্র পড়েছি। ভাষার একটা বিবর্তন হয়েছে। এখনকার ছেলে মেয়ে বঙ্কিম কিংবা টেকচাঁদ ঠাকুরের ভাষা কিংবা মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এই ভাষা আসলে বুঝতে পারবে না। আবার যখন আমি আরেকটু এগিয়েছি, আমি কিন্তু তারাশঙ্কর পড়েছি, আমি পরিনায়িকা শঙ্কর, সুনীল সমেশ আরও পরে, আমি মানিক বন্দ্যোপাধ্যায় পড়েছি, আমি দস্যু মোহন, দস্যু বাহরামও পড়েছি, রোমেন আফাজের দস্যু বনুরও পড়েছি। তো আমি পড়তে পড়তে এই পর্যন্ত এসেছি আর কি। তারপরে যদি আপনি বলেন, আমি সুনীল, সমরেশ, শীর্ষেন্দু, বুদ্ধদেব সবার বই পড়েছি। আমি কবিতা পড়ার সময় একইভাবে পড়ে গিয়েছি, যারা এই সময় আমাদের সময় কবিতা লিখেছেন। ভাই, শেষ প্রশ্ন, আপনার কাছে জীবনের অর্থ কি? জীবন আসলে অর্থহীন। জীবনের কোনো অর্থ নাই। প্রত্যেক মানুষের কাছে জীবন তার নিজের মতো করে অর্থ নিয়ে উপস্থিত হয়। ফলে জীবন হচ্ছে এমন একটা সময়, যে সময় আপনি পেয়েছেন নিজেকে অনুভব করার জন্য। ভাই, আপনি খুব ভালো বলেছেন। আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ।